মার্চ মাস বাংলাদেশের স্বাধীনতার মাস, বাংলাদেশের জন্মের সূচনা লগ্নের মাস। আমরা দাঁড়িয়ে আছি 2026 সালের মার্চ মাসে। 2026-এর মার্চে দাঁড়িয়ে আমরা তাকাতে চাই 1971 সালে, যেই সময়টায় স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছিল। আমরা খোঁজ করব 1971 সালের 7ই মার্চ কি ঘটেছিল বাংলাদেশে। আর সেই সব বিষয় নিয়ে আলোচনায় আমার আমন্ত্রণে আজকে আমার সঙ্গে সংযুক্ত আছেন লেখক, সাংবাদিক আনিস আহমেদ। আনিস আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনায়। ধন্যবাদ, আপনাকেও স্বাগতম এবং ধন্যবাদ আমাকে সম্পৃক্ত করার জন্য। আমরা 1971 সালে ফিরে তাকানোর আগে আমরা যদি 2026 সালের দিকে তাকাই, আমরা 7ই মার্চ উদযাপন করলাম বাংলাদেশে। একটি ভিন্ন পরিবেশে, ভিন্নভাবে এবার 7ই মার্চ বাংলাদেশে এসেছে। 2026-এর 7ই মার্চ আপনি কিভাবে দেখছেন? 2026 সালের 7ই মার্চ মানুষের অন্তরে ঠিকই আছে, কিন্তু এর যে প্রকাশ এবং প্রচার, সেক্ষেত্রে যে বাধার সম্মুখীন হয়েছে লোকজন, কোথাও মারামারি হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রকে পুলিশ তুলে নিয়ে গেছে কেবল এই কারণে যে 7ই মার্চে বঙ্গবন্ধুর ওই 7ই মার্চের ভাষণটি বাজানো হয়েছিল। এটা অত্যন্ত পরিতাপের বিষয় যে এখনো স্বয়ং সরকারও উপলব্ধি করতে পারছে না যে 7ই মার্চ না হলে আমাদের স্বাধীনতা হতো না। 7ই মার্চ, 26শে মার্চ এবং 16ই ডিসেম্বর একই গ্রন্থিতে বাঁধা। তো স্বাধীনতার কথা যারা বলেন, স্বাধীনতার পক্ষের দল বলে যারা কথা বলেন, যারা এখন ক্ষমতায় আছেন, তারা বঙ্গবন্ধুকে অস্বীকার করেন কিভাবে? এবং বিশেষত 7ই মার্চের ভাষণ বাজানোটা আইনত কোনো বাধা নেই। আওয়ামী লীগের কার্যক্রমের উপর একটা আইনি বাধা দেয়া হয়েছে, কিন্তু 7ই মার্চের ভাষণ বাজানোর উপর তো আইনি কোনো বাধা ছিল না। কিন্তু সেক্ষেত্রে পুলিশ কোন আইনে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে যারা 7ই মার্চের ভাষণ বাজাচ্ছেন, কিংবা একদল উচ্ছৃঙ্খল লোক, এই আবারও বলবো মব যারা আর কি, এই একদল মব এসে এই আক্রমণ করছে কেন, চড়াও হচ্ছে কেন? কাজেই আমি বলবো যে এই 2026 সালের 7ই মার্চ আমাদের জন্য আনন্দের নয়, বরঞ্চ বেদনার, এবং সেই সঙ্গে গোটা জাতির জন্য লজ্জার ব্যাপার যে সেই 7ই মার্চ, 71-এর 7ই মার্চকে আমরা অবমূল্যায়ন করছি। কিন্তু তা সত্ত্বেও আমরা যদি সামগ্রিকভাবে দেখি যে বছর, মানে যদি আমরা গত বছরের সঙ্গে তুলনা করি, 24 জুলাই আগস্টের পরবর্তী যে একটি বীভৎস বিভীষিকাময় সময় বাংলাদেশে নেমে এসেছিল, সেই পরিস্থিতির সঙ্গে তুলনা করি, সেই হিসাবে দেখলে এবার কিন্তু অনেক অনেক মানুষ সোশ্যাল মিডিয়ায় অন্তত স্বতঃস্ফূর্তভাবে 7ই মার্চকে স্মরণ করেছে, বঙ্গবন্ধুকে স্মরণ করেছে, বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়েছে, 7ই মার্চকে তারা শ্রদ্ধা জানিয়েছে। হ্যাঁ, সেটা সত্যি কথা এবং সেটা আনন্দের বিষয়। এমনকি আপনি বললেন যে 24শে জুলাইয়ের পর থেকে, এমনকি তার আগেও আওয়ামী লীগ আমলেও সোশ্যাল মিডিয়াতে বঙ্গবন্ধুর প্রতি এতটা শ্রদ্ধা জানানো হয়নি যতটা এখন জানানো হচ্ছে। এর কারণ হচ্ছে মানুষ ক্রমশই উপলব্ধি করছে যে বঙ্গবন্ধুকে অবমূল্যায়ন করা নিজেদের অস্তিত্ব, নিজেদের সত্তাকে অবমূল্যায়ন করার মতোই। কাজে একটা বিপদসংকুল অবস্থায় যে বাংলাদেশের জাতিসত্তা, বাঙালির জাতিসত্তা রয়েছে, সেই কথাটা কিন্তু এখন অনেকেই উপলব্ধি করছেন। এমনকি যারা 24-এর সেই প্রতিবাদ আন্দোলনে অংশ নিয়েছিলেন, যাকে ভুল করে সব অনেকেই বলেন বিপ্লব, এটা কোনো বিপ্লব ছিল না, কোনো মতেই নয়। যে আন্দোলনে অংশ নিয়েছিলেন, তাদের একটা বিরাট অংশ কিন্তু সেখান থেকে ছিটকে বেরিয়ে এসছেন, কারণ তারা উপলব্ধি করছেন যে বঙ্গবন্ধুকে অস্বীকার করা, মুক্তিযুদ্ধকে অস্বীকার করা সঠিক ব্যাপার নয়। এবং তারাই যখন বাংলাদেশের ভেতরে এই বিষয়টি নিয়ে কথা বলতে পারছেন না, এমনকি সংবাদপত্রের মধ্যেও আমি দেখলাম যে 3-4টি সংবাদপত্র মাত্র বাংলাদেশের আহ, এই আজ 7ই মার্চ এই কথাটি উল্লেখ করেছে, বাকিরা সেটাও করেনি। তো এই যখন অবস্থা,
তখন সামাজিক মাধ্যম ছাড়া আর কোনো উপায় নেই। যারা তাদের তাদের আবেগকে, তারা দেশপ্রেমকে ব্যক্ত করতে চান। এবং এই বিষয়গুলো মাথায় রেখে আমরা যদি 1971 সালের 7ই মার্চের দিকে তাকাই, আমরা যদি ইতিহাসকে আবার আমাদের সামনে জাগ্রত করতে চাই, আপনি 1971 সালের 7ই মার্চ তার পূর্বাপর ঘটনা প্রবাহকে কিভাবে তুলে ধরবেন আমাদের সামনে? হ্যাঁ, যেমনটি আমরা জানি যে আমি একেবারে 1970-এর নির্বাচন থেকে শুরু করব এই জন্যে যে 1970 সালে যে নির্বাচনটি হয়েছিল সেটি কিন্তু আমাদের স্বাধীনতা অর্জনের এক ধরনের আইনি রক্ষা কবচ। কারণ ওই নির্বাচনে অংশগ্রহণের বিরোধী ছিলেন অনেকেই। মৌলানা ভাসানীও একসময় বলেছিলেন ভোটের আগে ভাত চাই। তারপরে আমরা জানি যে প্রচন্ড একটা ঘূর্ণিঝড় হয়ে গিয়েছিল নির্বাচনের কিছু আগে আগে। কিন্তু তা সত্ত্বেও বঙ্গবন্ধু যে নির্বাচনে অংশ নিতে বদ্ধপরিকর ছিলেন, এর প্রধান কারণ এই যে তিনি জানতেন যে এই নির্বাচনে বিজয় অর্জন করলে তিনি একটা বৈধতা পাবেন। মুক্তিযুদ্ধের হোক, স্বাধীনতা অর্জনের হোক, একটা বৈধতা পাবেন। কাজেই যারা এখন বলেন অনেকেই যে বঙ্গবন্ধু তো স্বাধীনতা চাননি, তিনি তো পাকিস্তানের প্রধানমন্ত্রী হলেই খুশি ছিলেন, তারা রীতিমতো বোকার স্বর্গে বাস করেন। কারণ 1966 সালে যখন 6 দফা প্রণয়ন করেন বঙ্গবন্ধু, তখন সেই 6 দফাই আসলে 1 দফায় পরিণত হয় এবং সেটা স্বাধীন। কিন্তু কিন্তু বঙ্গবন্ধু কূটনৈতিক কারণে হোক কিংবা রাজনৈতিক প্রজ্ঞার কারণে হোক স্বাধীনতার কথাটা অত স্পষ্টভাবে বলেননি। তারপর 1লা মার্চ, এবং এটা উপলব্ধি করেছিল পাকিস্তানিরা। কারণ তখন ইয়াহিয়া খান একটা এর আগে নির্বাচনের সময় একটা এলএফও বলে লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার জারি করেছিলেন যাতে পাকিস্তানের অখণ্ডতা রক্ষা করা যায়। বঙ্গবন্ধু সেটাকে উপলব্ধি করা সত্ত্বেও কিন্তু নির্বাচনে অংশ নিয়েছেন। নির্বাচনে আমরা সবাই জানি যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিলেন। তখন পাকিস্তানিরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে এবং নিয়ম মতো যে সংসদ অধিবেশন ডাকার কথা ছিল, যে সংসদ অধিবেশনে সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগ বিপুলভাবে তাদের ক্ষমতা প্রয়োগ করতে পারত, সেই আশঙ্কায় পাকিস্তানিরা 1লা মার্চ 1971 সালে এই সংসদ অধিবেশন বাতিল কিংবা মুলতবি করে দেয়। মূলত পক্ষে ভুট্টোর প্ররোচনায় এবং ইয়াহিয়ার ষড়যন্ত্রে ভুট্টো বোঝানোর চেষ্টা করেছে যে এটা হলে তো বাংলাদেশে আওয়ামী লীগ একচ্ছত্র আধিপত্য বিস্তার করবে এবং তারা স্বাধীন হয়ে যেতে পারে। এই যে 1লা মার্চ থেকে আন্দোলনটা শুরু হলো, যখনই রেডিওতে ইয়াহিয়া খানের এই ঘোষণা আমরা শুনলাম, আমি তখন এসএসসি পরীক্ষার্থী ছিলাম, কিশোর মাত্র, যদিও ওই বছর 1971 সালে আর পরীক্ষা দিইনি। তো ওই কথা শোনার পর তুমুল আন্দোলন ছড়িয়ে পড়ে, রাস্তায় ছাত্ররা নেমে আসে এবং আমার যতদূর মনে হয় সেদিন পাকিস্তান একটি ক্রিকেট ম্যাচ খেলছিল, সেই ম্যাচ বন্ধ হয়ে যায় এবং বঙ্গবন্ধু পূর্বানী হোটেলে একটা সম্মেলন ডাকেন এবং তিনি কিছুটা সময় চান যে শেষ পর্যন্ত কি করতে হবে। এই 1লা মার্চের ধারাবাহিকতায় কিন্তু 7ই মার্চ আসে। এর মধ্যে বঙ্গবন্ধু ওই প্রস্তুতিটা গ্রহণ করেন যে 7ই মার্চে আসলে কি বলা হবে। এই 7ই মার্চের ভাষণ ছিল উল্লেখযোগ্য। আমি তখন হাতিরপুলের কাছে আমাদের বাড়ি ছিল, ওইখান থেকে পায়ে হেঁটে আমি গেছি। প্রচন্ড ভিড়, আমি এমনিতেই উচ্চতায় অত্যন্ত খাটো মানুষ, কিন্তু ওই ভিড়ের মধ্যে দিয়ে ঠেলে সামনে গিয়ে, বেশ খানিকটা সামনে গিয়ে, এবং স্পষ্টভাবে বঙ্গবন্ধুকে দেখতে পাচ্ছিলাম, তার অঙ্গুলি হেলন, তার কথা, সবকিছু আমাদের কানে বাজছিল। এবং সেই কথার পরবর্তী সময়, তখন তো অতটা বুঝিনি, তখন আবেগ ছিল অনেক বেশি, কিন্তু এই আবেগের সঙ্গে যে যুক্তি ছিল ভেতরে, যে ভাষণের যে যে কাঠামো ছিল, সেটি আমি অনেক পরে উপলব্ধি করেছি এবং এ নিয়ে আমি ভাষাতত্ত্বের ছাত্র হিসেবে এ নিয়ে আমি ভাষাতাত্ত্বিক বিশ্লেষণও করেছি।
আমরা যদি ঠিক সেই দিনকার দিনটাকে মানে ঘটনা প্রবাহ, যেহেতু আপনি সরাসরি সেই ভাষণের স্থলে উপস্থিত ছিলেন, সেইখানকার পরিবেশটা যদি একটু বোঝার চেষ্টা করি, কিভাবে আপনি ব্যাখ্যা করবেন? লোকে লোকারণ্য, রীতিমতো বিভিন্ন শ্রেণীর লোক ছিল। শ্রমিক ছিল, কৃষক ছিল, ঢাকার বাইরে থেকে এসেছিল। তখন তো আর এখনকার মতো এত যোগাযোগ ব্যবস্থা এত উন্নত ছিল না, কিন্তু তাতেও লক্ষ লক্ষ লোক ওই সোহরাওয়ার্দী উদ্যানে দাঁড়িয়েছিল। কখন বঙ্গবন্ধু আসবেন, যেটা নির্মলেন্দু গুণ বলেছেন, কখন কবি আসবেন। তো সেই আমাদের রাজনীতির কবি, যাকে পোয়েট অফ পলিটিক্স বলেছেন টাইমস পত্রিকা এক সময়, সেই কবি যখন আসলেন, অর্থাৎ বঙ্গবন্ধু যখন আসলেন, এসে দাঁড়ালেন, মানুষের মনে যে সে কি প্রত্যাশা। এবং আমার মনে হয় যে জনগণ সেই সময়ই আশা করেছে যে বঙ্গবন্ধু বোধহয় এখনই স্বাধীনতা ঘোষণা করবেন। যে কিন্তু বঙ্গবন্ধুর ভাষা সংক্রান্ত এবং তার বক্তব্যের একটা কাঠামো ছিল। মোটা দাগে যদি সেই কাঠামোটাকে আমরা ভাগ করি, তাহলে দেখা যাবে প্রথম অংশে একটা কথা বলি। প্রথমেই তিনি এসে বললেন, ভাইয়েরা আমার। এই যে ভাইয়েরা আমার, আমার ভাই ও বোনেরা, এরকম কিছু বলেননি তিনি। এই যে ভাইয়েরা আমার বললেন, এই ভাইয়েরা আমার বলার মধ্যে একটা স্নেহ, একটা মায়া মমতা, একটা সম্পৃক্ততা জনগণের সঙ্গে তার লক্ষ্য করা গেল। তারপর তিনি ইতিহাসে গেলেন, আপনারা সবই জানেন এবং বোঝেন। বলার পর তিনি সেই 1958 সালে আইয়ুব খানের মার্শাল ল জারির ঘটনা থেকে শুরু করে পরবর্তী ঘটনা, একেবারে এই 70-71 পর্যন্ত ঘটনার বিস্তারিত বিবরণ দিলেন। পুরো ইতিহাস তুলে খুব ধরলেন। ইতিহাস, এবং খুব সংক্ষেপে। এটা যে খুব দীর্ঘ করলেন তা নয়, খুব সংক্ষেপে তুলে ধরলেন। তারপর তিনি আসলেন বর্তমান পরিস্থিতি সম্পর্কে, এবং সেই বর্তমান পরিস্থিতি সম্পর্কেও তিনি অত্যন্ত চমৎকার ভাবে কিছু কথা বলেছেন। যেমন ধরুন, তিনি বলেছেন যে আহ, আমরা আহ, আহ, আমরা সংসদে যোগ দিতে চেয়েছিলাম, জাতীয় পরিষদে, কিন্তু ভুট্টো সাহেব দিলেন না। এবং এইখানে একটা জিনিস লক্ষ্য করার বিষয়, যে যে তিনি কথার ফাঁকে ফাঁকে একটা গ্যাপ দিয়েছিলেন। এই গ্যাপ দেওয়ার উদ্দেশ্য হলো, এই যে বিরতি দিলেন তিনি, এই বিরতিতে কিন্তু শ্রোতারা প্রতীক্ষা করছিল যে তিনি কি বলবেন, এরপরে এবং তিনি কি সেই বলেন? বিরতি, তারপরে তিনি কি বলেন, সেটার জন্য তিনি কিন্তু প্রস্তুত ছিলেন। যেমন তিনি এক সময় খুব চমৎকার ভাবে বলেছেন, আমি শুধু বাংলার নয়, পাকিস্তানের মেজরিটি পার্টির নেতা হিসেবে, এটা কিন্তু একটা অত্যন্ত কুশলী বক্তব্য। তাকে, ইয়াহিয়া খানকে অনুরোধ করলাম 15ই ফেব্রুয়ারি তারিখে আপনি জাতীয় পরিষদে অধিবেশন দেন। তিনি আমার কথা রাখলেন না। বিরতি তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। এই যে আমার কথা রাখলেন না, তখনই মানুষের মনে একটা উৎকণ্ঠা, উদ্বেগ হয়। মানুষ জানলো যে তার কথা রাখেননি, এটা মানুষ জানতো, কিন্তু এই যে এক ধরনের নাটকীয়তা, কিন্তু এটা অত্যন্ত কৌশলপূর্ণ নাটকীয়তা। তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। তখন ওই বিরতিতেই কিন্তু শ্রোতার মনে একটা আবেগের সৃষ্টি হয়। আর তার বাক্যের মধ্যে কিছু স্ট্রেস ছিল, এক ধরনের ঝোঁক আমরা লক্ষ্য করেছি। যেমন আহ, আহ, তিনি এক এক সময় বলছেন, ইয়াহিয়া খান প্রেসিডেন্ট হিসেবে অ্যাসেম্বলি ডেকেছিলেন, আমি বললাম আমি যাব। ভুট্টো সাহেব বললেন তিনি যাবেন না। এই যে বিভাজনগুলো এবং ভাগ করে করে জনসাধারণ, খুব সহজ ভাষা তিনি ব্যবহার করেছিলেন, কঠিন কোনো ভাষা নয়। এবং তার ভাষার মধ্যে আমি এই যেটা বলছি, যে দুটি বাক্যের মধ্যে তিনি একটা বিরতি দিয়েছিলেন। বিরতি দিয়ে তিনি বোধহয় জনগণের মধ্যে এর যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়াটি লক্ষ্য করছিলেন। আমি তখন
অতটা বুঝিনি, এখন এটা বুঝতে পারছি কিভাবে তিনি বলেছেন। তারপর বলেছেন 25 তারিখে অ্যাসেম্বলি কল করেছে, রক্তের দাগ শুকায়নি, ওই শহীদের রক্তের উপর দিয়ে পাড়া দিয়ে মুজিবুর রহমান আরটিসি তে যোগদান করতে পারে না। আরটিসি মানে হচ্ছে রাউন্ড টেবিল কনফারেন্স। তো এইভাবে একেবারে তিনি তার নিরাপস অবস্থান তুলে ধরেছেন। এবং এরপরে আহ আহ, দেখা যাচ্ছে যে তিনি অত্যন্ত বিচক্ষণ রাজনীতিকের মতো কখনো এক ধরনের আপোষের মূল্যটা ঝুলাচ্ছেন, কখনো তিনি এটা এক ধরনের নিরাপদ থাকারও প্রতিশ্রুতি দিচ্ছেন। মানে এত দৃঢ় প্রত্যয়ের সঙ্গে তিনি কথা বলছেন, এবং ভাষণের প্রত্যেকটা লাইন এখন আমার কাছে মনে হয় যে রীতিমতো উপলব্ধি করার জন্য। আরেকটাও আছে ছোট ছোট বাক্য, যেমন পরবর্তীতে, এটা তো বললাম যে বর্তমান পরিস্থিতি তিনি বললেন, তারপর আগামীতে কি করতে হবে তারও তিনি একটা একটা চিত্ররেখা দিলেন, রূপরেখা তুলে ধরলেন। একটা নির্দেশ, একদম নির্দেশনা তুলে ধরলেন। সেখানেও লক্ষ্য করেন যে ওই গ্যাপ দিয়ে দিয়ে রিক্সা, ঘোড়া গাড়ি চলবে, রেল চলবে, লঞ্চ চলবে, শুধু সেক্রেটারিয়েট, সুপ্রিম কোর্ট, হাই কোর্ট, জজ কোর্ট, সেমি গভর্নমেন্ট দপ্তরগুলো, ওয়াবদা, কোনো কিছুই চলবে না। তাহলে তিনি যে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন, সেই অসহযোগ আন্দোলন মূলত সরকারের বিরুদ্ধে, জনগণের যাতে কষ্ট না হয় সেটি হরতাল তিনি ডাক দেননি। এই জন্য তিনি রিক্সা, ঘোড়া গাড়ি, যা যা তার মনে এসছে সেগুলো চলার কথা ব্যবহার করেছেন। এবং একসময় তিনি বাঙালি এবং অবাঙালির মধ্যেও বিভেদ সৃষ্টির বিরুদ্ধে কথা বলেছেন। আরেকটি বিষয় হচ্ছে তার ভাষায় দু ধরনের দিক ছিল। একদিকে তিনি প্রমিত বাংলা ব্যবহার করেছেন, আসুন বসুন এ কথা ব্যবহার করেছেন। আবার তিনি একেবারে সাধারণ লোকের ভাষা ব্যবহার করেছেন। দাবায় রাখতে পারবা না, মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। তো এই যে বিষয়গুলো, এই বিষয়ে সেখানে তো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক থেকে শুরু করে একেবারে সাধারণ কৃষক, শ্রমিক, আমি যেটা বলছিলাম বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা লোক ছিল, তাদের সবার মনেই তিনি কিন্তু একটা প্রত্যয় জাগানোর চেষ্টা করেছেন। আরেকটা জিনিস, একটা বাক্যে তিনি ভুল করেছিলেন, কিন্তু চট করে সেটা সংশোধন করেছেন। সে, তোমাদের উপর কাছে আমার অনুরোধ রইল, এই যে তোমাদের উপর বলে আবার কাছে উনি বলেন, তোমাদের কাছে আমার অনুরোধ রইল। তো এই যে উল্লেখযোগ্য দিকগুলো, তারপর তো আসছে তার ওই পরিশেষের ব্যাপার, যেখানে স্বাধীনতা এবং মুক্তির মধ্যে সমীকরণ সাধন করেছিলেন। সেটা আমি একটু পরেই বলবো। না, সেই জায়গাটাই আমরা শেষ করব, কিন্তু আমরা সেই ব্যাখ্যাটাই আপনার কাছ থেকে শুনে নেই। তিনি, সবাই আশা করছে যে তিনি স্বাধীনতা ঘোষণা করবেন, এবং ছাত্ররাও সেটা আশা করেছিল। এবং তারা সেই 2রা মার্চ থেকেই তার উপর একটা চাপ প্রয়োগ করছিল। কিন্তু তিনি অত্যন্ত প্রজ্ঞাবান রাজনীতিক ছিলেন। আরেকটি কথা এখানে বলে রাখি, যে এই ভাষণ দিতে তাকে বাধা দেয়া হবে নাকি হবে না, সে ব্যাপারে একটা আশঙ্কা ছিল যে শেষ পর্যন্ত তাকে ভাষণ দিতে দেয়া হয় কিনা। যেমন তখনকার সময়কার রেডিও পাকিস্তান ঢাকা থেকে এই ভাষণ সরাসরি প্রচারের কথা ছিল, কিন্তু সরকার সেই প্রচার করতে দেয়নি। পরে চাপের মুখে পড়ে পরের দিন সেটি পরের প্রচার দিন সেটি করতে দিয়েছে। সম্প্রচার করা হয়েছে। আমরা যদি হ্যাঁ। সেই স্বাধীনতার তো জায়গাটুকুতে আসি, সেই জায়গাটায় হ্যাঁ, সেই জায়গাতে আমি এটাই বলবো যে তিনি বললেন এক পর্যায়ে গিয়ে একেবারে শেষের দিকে, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। লক্ষ্য করুন, মুক্তি এবং স্বাধীনতার মধ্যে তিনি একটা সমন্বয় সাধন করেছেন। যদিও আইনত মুক্তি শব্দটি স্বাধীনতা শব্দের সমার্থক নাও হতে পারে। যেমন সেই সময় আহ বামপন্থীরা বলতেন আমরা অর্থনৈতিক মুক্তি চাই, সামাজিক মুক্তি চাই,
এবং এই মুক্তি শুধু লিবারেশন অর্থে নয়, ইম্যানসিপেশন অর্থেও। তখনকার সময়কার একটি পত্রিকা ছিল পিপলস। ওই পত্রিকাটি দপ্তর পরে পাকিস্তানিরা পুড়িয়ে দেয়। এটা ইন্টারকন্টিনেন্টাল হোটেলের ঠিক উল্টো দিকে ছিল। এই পিপলস পত্রিকায় ইম্যানসিপেশন কথাটাই কিন্তু বারবার এসছে। কিন্তু তিনি একদিকে যেমন সামাজিক মুক্তির কথা বলছেন, অর্থনৈতিক মুক্তির কথা বলছেন, পাকিস্তানিরা তাকে তার কাছে জানতে চাইলে তিনি বলতেন, আমি তো মুক্তির কথা বলছি, আই এম টকিং অ্যাবাউট ইমানসিপেশন। কিন্তু তিনি মুক্তি আসলে লিবারেশন অর্থেই ব্যবহার করেছিলেন। স্বাধীনতা সংগ্রামও যে বলেছে। জন্য, হ্যাঁ, সেই জন্য যে জন্য স্বাধীনতা সংগ্রামীরা যোদ্ধা হিসেবেই পরিচিত। তো কার্যত আমার নিজের মনে হয় এখন যে কার্যত উনি ওই ৭ই মার্চেই কিন্তু স্বাধীনতা ঘোষণা করেছেন, কিন্তু অত্যন্ত সূক্ষ্মভাবে, স্পষ্টভাবে নয়। পরে ২৬শে মার্চ আমরা জানি যে তার স্বাধীনতার ঘোষণাটি চট্টগ্রামে পাঠানো হয়। তো এই যে বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণ, এটি ঐতিহাসিক ভাষণ হিসেবে চিত্রিত হয়েছে। ইউনেস্কো এটাকে স্বীকৃতি দিয়েছে, সর্বত্র এ নিয়ে আলোচনা হয়েছে। এই কারণে আমার নিজের কাছে মনে হয়, এমনকি আমি আব্রাহাম লিঙ্কনের ভাষণও যখন দেখি, পড়ি, তখন মনে হয় যে এই ভাষণ, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ, সেটাকেও ছাড়িয়ে গেছে। এত চমৎকার ভাবে তিনি মানুষের স্বাধীনতার আকাঙ্ক্ষাকে তুলে ধরেছেন, মানুষের সঙ্গে একাত্ম হয়েছেন। কমিউনিকেশনটা, এই যোগাযোগটা, তো সেটাই আমার বলার কথা ছিল। এবং ওই জন্যই দুঃখ প্রকাশ করছি যে এই ৭ই মার্চের ভাষণও ২০২৬ সালে এসে মানে সেটাকে মানে বাদ দেওয়ার বাধার একটা সম্মুখীন হয়। হ্যাঁ, বাধার সম্মুখীন হচ্ছে বারবার। কিন্তু যতই বাধা আসুক না কেন, আমরা যদি বাংলাদেশকে স্বীকার করি, বাংলাদেশের অস্তিত্বকে যদি স্বীকার করি, তাহলে বাংলাদেশের জন্মের প্রক্রিয়ার সঙ্গে গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রয়েছে ৭ই মার্চের এই ভাষণটির, ঐতিহাসিক এই ভাষণটির, যেটিকে আমরা স্বাধীনতার অনানুষ্ঠানিক ঘোষণা হিসেবেই বিবেচনা করে থাকি। আনিস আহমেদ, আপনাকে একদম অনেক ঠিক বলেছেন। অনেক অনেক ধন্যবাদ। খুব চমৎকারভাবে আপনি ৭ই মার্চ ২০২৬, ১৯৭১ ঐতিহাসিক ভাষণ সবকিছু ব্যাখ্যা বিশ্লেষণ করলেন। দর্শক, আমরা আমাদের আলোচনাটি আজকে এখানে শেষ করব। সামনের পরবর্তী আলোচনায় নিশ্চয়ই আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আপনাদেরকেও সবাইকে অনেক ধন্যবাদ।